আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে 12টি জেলার লাখ লাখ মানুষ। ফেনী শহর সহ বিভিন্ন উপজেলা পানিতে ডুবে আছে। এতে সারা দেশের সঙ্গে ফেনী যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে ষোলনল, পীরযাত্রাপুর, সদর ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে গোমতী নদীর পানি অতীতের সব রেকর্ড ভেঙে কুমিল্লায় বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা কবলিত বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়েছে। এতে 10টি জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। নোয়াখালীতেও ডুবে আছে বেশিরভাগ এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ি বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদর সহ 6টি উপজেলার বেশিরভাগ এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে 30টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হঠাৎ করিয়া আমাদের তোলাই নদীর বেড়িবাঁধ 3-4টা বাঙ্গাতে এদিকে দিয়া আমাদের এই ইসলামপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রাম, বান্ডারগাঁও গ্রাম, কুনাগাঁও গ্রাম, ফিরপুর গ্রাম, আনাইদেশি গ্রাম সহ পাতারিগাঁও সহ খালারাবিল সহ প্রায় 8-10টা গ্রাম পানি প্লাবিত হয়ে যায়। ইতিমধ্যে অনেক কৃষি বা অনেক ফিশারিগুলা ভাঙিয়ে মানুষের মাছ সহ সব চলে গেছে। আর কিছুটা সাইলের মৌসুমে দান দইটাও থাকবে না। বন্যা পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। আবুল, বাঁধ ভেঙে কুমিল্লা প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি নাবিলা, নানা উদ্বেগ উৎকণ্ঠার পর রাত 12টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থান দিয়ে গোমতীর বেড়িবাঁধটি ভেঙে যায়। এর আগে সন্ধ্যায় ওই এলাকায় ছোট্ট একটি ছিদ্র দিয়ে পানি বের হচ্ছিল। স্থানীয় লোকজন এবং পানি উন্নয়ন বোর্ড ওই ছিদ্রটিকে বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছে। সন্ধ্যার পর থেকে তারা ওই স্থানটিতে বালু এবং নানা মাটি ফেলে তারা এটিকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা সম্ভব হয়নি। অবশেষে রাত 12টার দিকে কিন্তু এই বাঁধটি ভেঙে যায়। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে এখানে যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ওই বুরবুরিয়া নামক স্থানটিতে প্রায় 50 মিটার বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এখন কিন্তু আস্তে আস্তে বাঁধটি ভেঙে আরো অনেক বড় হচ্ছে। এতে কিন্তু বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর, ষোলনল সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে যেখানে বাঁধটি ভেঙেছিল মানুষ কিন্তু রাতের বেলা হওয়াতে মানুষ সেভাবে বুঝে উঠতে পারেনি, যার ফলে বিপুল সংখ্যক মানুষ কিন্তু তাদের সর্বশান্ত হারিয়ে কোনো রকম যান বাঁচিয়ে কিন্তু তারা নিরাপদ আশ্রয়ে যেতে পেরেছে। এখানে এই মুহূর্তে কাজ করছে সেনাবাহিনী সহ বুড়িচং উপজেলা প্রশাসন। দুর্গত মানুষকে উদ্ধার করার জন্য এখনো কাজ অব্যাহত রয়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছেন যে কুমিল্লায় এখনো কিন্তু গোমতী নদীতে বিপদসীমার প্রায় 113 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাতে কিন্তু এটি 126 থেকে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যখন বাঁধটি ভেঙে যায় এরপর কিন্তু পানির যেই স্রোতের যে প্রবাহটা, এই প্রবাহটা কিছু কমেছে। যেই পানি গোমতী নদী দিয়ে যেটি ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসছিল, সেই পানিগুলো কিন্তু মেঘনায় পতিত হচ্ছিল। মেঘনায় এখন গোমতী নদী থেকে পানি প্রবাহিত হচ্ছে। আর পানির একটি অংশ যে দিক দিয়ে বাঁধ ভেঙেছে সেই স্থানটি দিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। এতে কিন্তু বুড়িচংয়ের পর কিন্তু আস্তে আস্তে ব্রাহ্মণপাড়ার দিকেও পানি দাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন এখানে দুর্গত মানুষকে উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। নাবিলা, বন্যা পরিস্থিতি এবং এখানের বাঁধ ভাঙা নিয়ে এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জে আছেন আরেক সহকর্মী শহীদ নূর। নদ নদীর পানি বাড়তে থাকা এলাকার কি পরিস্থিতি দেখছেন?
নাবিলা যেমনটা বলছিলেন, দেখুন কুমিল্লায় যে ধরনের অবস্থা চলছে সেটি কিন্তু সিলেট বিভাগের দুইটি অঞ্চলে, বিশেষ করে দুইটি জেলা মৌলভীবাজার এবং হবিগঞ্জের অবস্থাও কিন্তু বন্যা কবলিত, এবং সেই মৌলভীবাজারের যে নদীতে আসলে কুশিয়ারা নদীতে যে পানি বৃদ্ধি পাচ্ছে সে কারণে সুনামগঞ্জের যে সীমান্তবর্তী উপজেলা জগন্নাথপুর উপজেলার 3টি ইউনিয়নে বিশেষ করে কুশিয়ারা নদীর পাইলগাঁও নামক স্থানের একটি খানগাঁও নামক বাঁধ আছে। এই বাঁধ ভেঙে সীমান্তবর্তী যে উপজেলা সুনামগঞ্জের জগন্নাথপুরের পাইলগাঁও, রানীগঞ্জ এবং আশারকান্দি নামক এই 3টি ইউনিয়নে আসলে এখন 30টি গ্রাম আমরা খবর পেয়েছি যে এসব এলাকায় পানি প্রবেশ করতেছে, কোনো কোনো এলাকার আসলে পানি নিমজ্জিত হয়ে আছে। তবে আপনাকে স্বস্তির খবর যেমনটা জানাতে চাই, আমি যে এখানটাতে আছি এটি সুনামগঞ্জের সুরমা নদীর একেবারে তীরবর্তী এলাকা। এখানে এখনো পর্যন্ত সুরমা নদীতে পানি কিন্তু বিপদ সীমার নিচে 80 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। আমি কথা বলেছিলাম আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলছেন যে জগন্নাথপুর তাদের পানি উন্নয়ন বোর্ডের আওতার বাইরে থাকলেও সুনামগঞ্জ অঞ্চলে এখনো পর্যন্ত তারা আসলে এই জায়গাটাতে শঙ্কার কথা তারা দেখছেন না, বন্যা নাও হতে পারে। তবে আমি মৌলভীবাজারের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে সুনামগঞ্জের সীমান্তবর্তী শেরপুর এর পয়েন্টে কিন্তু কুশিয়ারাতে প্রায় সকাল পর্যন্ত 9টা পর্যন্ত 10 সেন্টিমিটার উপর দিয়ে, অর্থাৎ বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে শেরপুরের পানি প্রবাহিত হওয়ার কারণে সুনামগঞ্জের নিম্নাঞ্চল যেটি আছে সীমান্তবর্তী জগন্নাথপুরে এসব এলাকাতে পানির চাপ সৃষ্টি হতে পারে। তবে সুনামগঞ্জের বিশেষ করে সুরমাতে এখনো পর্যন্ত আমরা অবনতি দেখছি না। এটি আসার কথা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ডও বলছে যে বন্যা পরিস্থিতির শঙ্কা নেই। তবে যেটি হচ্ছে জগন্নাথপুরে সেটি মৌলভীবাজারের যে বন্যার যে প্রভাব সেটি কিন্তু সীমান্তবর্তী এলাকায় এসে উপজেলায় এসে পৌঁছবে। এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। নাবিলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার সতর্কীকরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, সার্বিক পরিস্থিতি নিয়ে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে নতুন কি তথ্য পেয়েছেন? নাবিলা, আসলে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং তারা করেনি, যেহেতু তাদের তথ্য সংগ্রহ করতে হয়। আমাদেরকে তারা বলেছেন যে সারা দেশ থেকে তারা প্রতিটি নদীর যে তথ্যগুলো রয়েছে, তাদের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি ভারত থেকে, ইন্ডিয়া থেকে তারা সেই তথ্যগুলো নেন, সেখানকার নদীর কী অবস্থা, সেখানে পানি কতটুকু বাড়ছে, পানির প্রবাহ কেমন, সেই তথ্যগুলো নিয়ে তারা মূলত 12টার দিকে একটি আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অনানুষ্ঠানিকভাবে বা যেটুকু তথ্য এখন তারা পেয়েছেন সেটুকু তথ্য অনুযায়ী দক্ষিণের যে 9টি নদী রয়েছে সেই 9টি নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং বন্যা পরিস্থিতি তারা বলছেন কিছু কিছু জায়গায় উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে থেকে। গতকালকেও কিন্তু তারা বলেছিলেন যে গতকাল রাত 10টা পর্যন্ত বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, এবং পরবর্তীতে সেই জায়গাগুলোর অবনতি কিছু কিছু জায়গায় তারা উন্নতির কথা বলছেন। এবং আরেকটি বিষয় যেটি বিগত 2 মাস আগে কিন্তু ভারতের সঙ্গে তাদের একটি বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু সেখানে বাংলাদেশকে সতর্ক করা হয়েছিল যে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সাধারণ মানুষের ক্ষোভ ওই জায়গাতেই যে সরকারি যে কেন্দ্রগুলো রয়েছে, যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আসলে কেন এই সকল জেলার মানুষদেরকে সতর্ক করলো না, এই সকল বিষয়গুলো নিয়ে তারা ক্ষোভ জানিয়েছেন। এবং তাদের ক্ষোভের বিষয়ে তারা বলেছেন যে এই যে আগামভাবে যে প্রস্তুতি নেওয়ার যে দরকারগুলো ছিল সেটি তারা নিতে পারেননি কেন, সেই বিষয়গুলো নিয়ে ক্ষোভ জানিয়েছে। যে সরকারি প্রতিষ্ঠানগুলো যদি ঠিক মতো কাজ করতো, হয়তো বা ফেনীতে যে অবস্থা আমরা দেখছি, কুমিল্লাতে যে অবস্থা দেখছি, সেই মানুষগুলোর এই অবস্থা তৈরি হতো না, তারা হয়তো বা কিছু আগে সেখান থেকে নিরাপদ স্থানে যেতে পারতো, সেই বিষয়গুলো তারা বলেছেন। এছাড়াও কিন্তু আমরা যে মন্ত্রণালয় রয়েছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, সেখান থেকেও তারা বলেছেন যে ত্রাণের বিষয়ে তারা আসলে প্রতিটি জেলাতেই কিন্তু এই বন্যার আগেই তারা টাকা এবং শুকনো খাবার পৌঁছে দিয়েছেন, এবং জেলা প্রশাসকের মাধ্যমে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো তারা চালাবেন। তো এই ছিল আমার কাছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ আপনাকে।
গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে। সরবরাহ কম ও গাড়ি ভাড়া বাড়তি থাকায় বাজার দর ঊর্ধ্বমুখী বলে জানান বিক্রেতারা। এদিকে পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় ১১০ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আলু, রসুন সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত থাকলে অধিকাংশ ভোগ্যপণ্যের দাম বাড়তি রয়েছে বলে জানান বিক্রেতারা। ক্রেতারা বলছেন, সরকার পরিবর্তনের ফলেও বাজারের দাম কমেনি। নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে বলেও জানান তারা। বর্তমানে তো বন্যা চলে, সবজির যে সরবরাহ কম, সবকিছুরই হালকা পাতলা দাম বাড়তি। আর পরবর্তীতে কি হয় বলা যায় না। জিনিসপত্রের দাম মোটামুটি এখনো আছে, যে বন্যা পরিস্থিতি মানে এখনো ওইটার প্রভাব এখনো পড়ে নাই। হয়তো আরো 2-1 দিন গেলে মানে রোদ্র উঠলে মানে ওটার প্রভাব পড়বে। বাজারে এটা প্রতিপক্ষ দেখা উচিত, কিন্তু ওই যে কয় দাম কমছে, কিন্তু এটা শিউর না, কমে না। ৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করেও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে চরম বিপাকে পড়ে রোগী ও স্বজনরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তারা। বলেন, হাসপাতালে ঢুকে পুলিশের এ ধরনের কার্যকলাপ চরম অমানবিক। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আরও জানাচ্ছেন এআর বাদল। ৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এই সময় গণগ্রেপ্তার চালায় পুলিশ। পুলিশের একটি টিম প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে অবস্থান নেয়। অপর আরেকটি দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশে চানখারপুলে গিয়ে ছাত্র জনতার উপর গুলি চালাতে থাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থাকা টিম হাসপাতালের ভেতরে প্রবেশ করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর স্বজনদের উপর চড়াও হয়। এতে ক্ষোভে পেটে পড়েন নাজেহাল হওয়া ইন্টার্ন চিকিৎসকরা। পুলিশের গুলির হাত থেকে বাঁচতে স্বজন ও শিক্ষার্থীরা হাসপাতালের ভেতরে গিয়ে অবস্থান নেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। প্রত্যক্ষদর্শী একজন দাবি করেন, চানখারপুলে পুলিশের গুলিতে কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা কি অপরাধ করছি? আমরা চুপচাপ ছিলাম। মেডিকেলের মতন একটা জায়গায় তারা কেন গুলি করবে? হাসপাতালের সামনে কেন গুলি করবে? হাসপাতালের সামনে কেন গুলি করবে এরা? হাসপাতালের সামনে কেন টিয়ারশেল মারবো? হাসপাতালের ভিতরে এসে পর্যন্ত আমাদের ভাই বোনদের গায়ে গুলি চালানো হয়েছে। এটা কোন মহল অমানবিক আচরণ? ডাইরেক্ট হেডশট করছে, যেটা কোন দেশের সংবিধানে। আপনারা দেখছেন আমার ভাইয়ের বুকে কিভাবে গুলি। ঢাকা মেডিকেল ভাই কেন গুলি করলো ভাই? ঢাকা মেডিকেলের ভিতরে কেন গুলি চললো ভাই? প্রকাশ্যে মাথায় গুলি করেছে, বুকে গুলি করেছে, কোমরে, এবং এই পর্যন্ত দু তিনজন মারাও গেছে। আমার ভাই আমার চোখের সামনে গুলি খেয়ে মরতেছে। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমাদের সামনে কেন? আমরা সেনাবাহিনী এবং প্রশাসনের কাছে বলবো, মিডিয়া ভাইদের কাছে বলবো, আমাদেরকে একটু রক্ষা করুন, আমাদেরকে একটু রক্ষা করুন। হাসপাতালের ভেতরে দেখা যায় গুলিবিদ্ধদের চিকিৎসা নেয়ার পাশাপাশি মাথায় গুলিবিদ্ধ কয়েকটি মরদেহ। আসার পরে সকালে এসে দেখি যে ওর ব্লাড বন্ধ হয় না, বন্ধ করাই যাইতেছে না। তারপরে এখন মারা গেছে। পরে আমরা এখন বসে আছি। কাশপুরে গোলাগুলি হয়েছিল, তখন কাশপুরে আমার বাচ্চা মেডিকেলে ওইখানে গুলি খাইছিল রানের মধ্যে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ছাত্র জনতার। এআর বাদল, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শেরপুরের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। প্যারালাইজ বাবা আর অভাব অনটনের 6 সদস্যের সংসারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিল সবুজ। তবে হঠাৎ করে তার মৃত্যুতে অমানিসার কালো ছায়া নেমে আসে পরিবারটিতে। শেরপুর থেকে মুগনির রহমান মনির পাঠানো তথ্য ও চিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ছেলেকে হারিয়ে হতদরিদ্র মায়ের এমন কান্না যেন থামছেই না। পড়ার টেবিল, বই, খাতা, নিজের লেখা কবিতা, টেবিলের সামনে টানানো মনীষীদের বাণী সবই আছে। নেই শুধু মা বাবার আদরের সন্তান।
গেল 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শেরপুরের শ্রীবর্দীর কেকেরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের আজহার আলী সমেজা বেগম দম্পতির সন্তান সবুজ মিয়া। এবার শ্রীবর্দী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। সবুজের বাবা প্যারালাইজড, 6 সদস্যের সংসারে অভাব অনটন লেগে থাকে, তাই সংসার চালাতে স্থানীয় একটি ফার্মেসিতে কাজ করে সে আয়ে চালাতেন সংসার। হঠাৎ করে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। খুব কষ্ট করে আমি লেখাপড়া করাইছি, সে একটা দোকানের ফার্মেসি থেকে সে এই সংসারটা চালাইতো। তার 2টা ছোট ভাই বোন আছে, তাদেরকে সে লেখাপড়া খরচ দিত। সবুজের মৃত্যু মেনে নিতে পারছে না তার সহপাঠী ও গ্রামবাসীরাও। এ দেশের জন্য সে শহীদ হয়েছেন। এই সন্ত্রাসীদের গুলিতে যে মৃত হয়েছে, আশা করি আমরা এলাকাবাসী যেন ন্যায্য বিচারটা পাই। ওদের দেখাশোনা করার মতো আর কোনো লোক নাই। সেই ছেলেটাই চাকরি করতো, আবার এদিকে আপনার লেখাপড়া চালাইতো। তার বাবা মা একজন প্যারালাইসিসের রোগী, অসুস্থতায় ভুগতেছে, তাদের আর্থিক সাহায্যের দরকার। আমরা এই বর্তমান সরকারের কাছে দৃঢ় আবেদন জানাই যেন এই হত্যা দ্রুত বিচার হয়, খুবই দ্রুত, এবং তার পরিবারের পাশে যেন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এদিকে এইচএসসি পরীক্ষার্থী সবুজের মৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন শ্রীবর্দী সরকারি কলেজের এই অধ্যক্ষ। কলেজের পক্ষ থেকে আমরা দান করেছি 1 লক্ষ টাকা, যাতে ভবিষ্যতে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে সার্বিক সহায়তা দান করব। শিক্ষার্থী সবুজের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV। সাদা পোশাকে তুলে নেওয়ার পর 61 দিন আয়নাঘরে বন্দী থাকতে হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে। 5 ফুটের ছোট্ট ঘরে থাকতে থাকতে একসময় বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বিএনপির এই নেতা। পরিবারের সদস্যদের সঙ্গে আবার কখনো দেখা হবে সে আশাও ছেড়ে দিয়েছিলেন। তার জীবনের শ্বাসরুদ্ধকর সেই দিনগুলোর কথা জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। 2015 সালের 10 মার্চ বিএনপির অনেক নেতা তখন কারাগারে, মামলা মাথায় নিয়ে ফেরারি অনেকেই। সে সময় যুগ্ম মহাসচিবের পদে থাকলেও বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন সালাউদ্দিন আহমেদ। উত্তরার একটি ফ্ল্যাট থেকে দলের কর্মসূচি ঘোষণা করতেন তিনি, আর সেখান থেকে সাদা পোশাকের অস্ত্রধারী কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চোখ বেঁধে তুলে নিয়ে যায় তাকে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র কিছু সাদা পোশাকি লোক আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে, হাত বেঁধে। তারপরে তারা প্রায় 20-30 মিনিট ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায়। তখন আমাকে একটা কুঠুরিতে রাখা হলো, একটা কক্ষ যেটা কবরের সাথে তুলনা করা যায়। 5 ফিট বাই 10 ফিট এরকম হবে। এখানে এক পাশে একটা ওয়াটার ট্যাপ, একটা ছিদ্র ছিল যাতে পেশাব পায়খানা করা যায়, নালার মতো করে রেখেছিল। এইটার উপরে একটা হাই পাওয়ার বাল্ব, একটা লোহার দরজা, দরজার নিচে খানা পিনা দেওয়ার জন্য সামান্য জায়গা, উপরেও দরজার উপরে একটু ফাঁকা ছিল যেখানে বাতাস ক্রস করতে হতো। বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান দিয়ে রাখতো বাতাস সার্কুলেশনের জন্য, আর কি এয়ার সার্কুলেশনের জন্য। এই ছিল মোটামুটি ওই রুমের অবস্থা। একটা বালিশ ছিল, একটা কম্বল ছিল। ছোট্ট একটি কক্ষে বন্দি রাখা হলেও সুযোগ ছিল না কারো সঙ্গে যোগাযোগের। লোহার দরজার নিচ দিয়ে 3 বেলা খাবার দেয়া হলেও 61 দিনে মাত্র একবার কিছু সময়ের জন্য বের করা হয় কক্ষ থেকে। প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনতেন বিএনপির এই নেতা। ওইখানে চর্মরোগে আমাকে আক্রান্ত করে, এখনো আমি সেই চর্মরোগে ভুগি। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা দিয়েছে, রেগুলার পানি দিয়েছে, ওষুধ দিয়েছে, সব কিছু দিয়েছে। ওই সময় তো আমি প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। শারীরিক অসুস্থতা ছিল, সব কিছু নিয়ে সে একটা দুঃসহ যন্ত্রণা। এটা যে যারা এরকম অবস্থা ছিল তারা ছাড়া আর কেউ বুঝবে না। আমার পরিবার জানতো না আমি বেঁচে আছি না মরে গেছি। কিভাবে ভারতে নিয়ে যাওয়া হয় দেন তার বর্ণনাও। সেখানে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে পাগলের ঔষধ খাওয়ানো হয় বলেও জানান তিনি। এই অবস্থায় 61 দিন পরে আমাকে একটা গাড়িতে করে চোখ বেঁধে, হাত বেঁধে, কালো কাপড় দিয়ে, কালো চশমা দিয়ে একটা 6-7 ঘন্টার মতোই হবে জার্নিটা, একটা জায়গায় নিয়ে যায়। গাড়ির মধ্যে ভিতরেই তারা আরো 3-4 ঘন্টা আমাকে বসিয়ে রাখে। মনে হয় ওই জায়গাটাই বর্ডারের জায়গা হবে। তারপরে কিছু দূর পায়ে হাঁটিয়ে কিছু দূর গাড়িতে করে বর্ডারটা ক্রস করায়। তখন তো বুঝতে পারিনি, এখন
পরে বুঝতে পেরেছি। তারপরে ওখান থেকে আরও 3-4 ঘন্টা ড্রাইভ করে আমাকে একটা জায়গায় ফেলে রেখে আসে। সেটার জায়গাটার নাম একটা ভুরে অত্যন্ত প্রত্যুষে যেখানে রেখে আসে ওই জায়গাটার নাম পরে আমি জানতে পারি এটার নাম শিলং, এবং যে স্পটে আমাকে রেখে আসে ওই জায়গাটার নাম হচ্ছে গলফ লিঙ্ক। ওখানে একটা গলফ মাঠ আছে পাশে। তো ওখানে হ্যাঁ প্রাতঃভ্রমণে যারা কয়েকজন লোক ছিল তাদেরকে আমি আমার অবস্থার কথা জানালাম এবং পুলিশকে খবর দিয়ে জন্য। তো তারা ওখানে পুলিশের সাথে কথা বলে ভ্রাম্যমাণ পুলিশ দল এসে আমাকে নিয়ে যায় থানাতে। তারপর তারা প্রাথমিক একটু চিকিৎসা করে এরপরে আবার থানায় নিয়ে যায়। তারা আমার কথাবার্তা শুনে হয়তো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়েছে তাদের কাপড় চোপড় দেখে। তারপর তারা একটা মেন্টাল হাসপাতালে আমাকে নিয়ে যায় কয়েক ঘন্টা পরে, ওখানে ভর্তি করে দেয়। আমি ডাক্তারদেরকে অনুরোধ করেছিলাম আমার এই টেলিফোন নাম্বারগুলো রাখেন, আমার পরিবারের সাথে একটু যোগাযোগ করেন, আমি এই দেশের লোক না। তো ওখানে ওই দিন রাত তারপরের দিন দুপুর পর্যন্ত আমাকে পাগলের ওষুধ খাওয়ায় কয়েকবার। সাথে পাসপোর্ট ভিসা না থাকায় অবৈধ অনুপ্রবেশের মামলায় জেল খাটতে হয় তাকে। 3 বছরেরও বেশি আইনি লড়াইয়ের পর জামিন মিললেও কি কারণে দেশে ফিরতে পারেননি তাও জানালেন সালাউদ্দিন আহমেদ। এখানে তারপর আমার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা হয়, আমাকে ওই হসপিটালে প্রিজন সেলে রাখা হয়। ওখান থেকে পরে আমার ওয়াইফ যাওয়ার পরে আইনজীবী নিয়োগ করে কিছুদিন পরে আমি বেইল পাই। বেইল পাওয়ার পরে আমাকে আবার একটা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য পাঠায়, গ্রিমস হাসপাতাল নাম। তো দীর্ঘ 3.5 বছর আমি আইনি লড়াই করে নিম্ন আদালত থেকে খালাস পাই। তো আশ্চর্যজনকভাবে আমার খালাসের রায়ের বিরুদ্ধে ভারত সরকার আবার আপিল করে। আপিল করলে পরে ওই আপিল মামলাটা আমাকে প্রায় 4 বছরের মতো আমাকে আইনি লড়াই করতে হয়েছে। এরপর গত বছর আমি 2023 সালের 28শে ফেব্রুয়ারি সেই মামলা থেকে খালাস পাই এবং সরকারকে আদালত একটা ডিরেকশন দেয় এই ভদ্রলোককে দেশে ফেরত পাঠাতে হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন মেঘালয় গভর্নমেন্ট সেই ভার্ডিক্টের উপর ভিত্তি করে দিল্লির ফরেন মিনিস্ট্রিতে তারা অনুমতির জন্য লেখে। ওখানে প্রায় 1 বছরেরও বেশি সময় যাবত তারা সেই চিঠির কোনো জবাব পায়নি। আমি এই ফেসিবাদের পতনের পরে তখন মেঘালয় গভর্নমেন্টের সাথে যোগাযোগ করি এবং আবার পার্সু করি। ওখান থেকে ট্রাভেল পাসটা আবার বলেছি যে আগের ট্রাভেল পাসটা আবার রিইস্যু করে পাঠান। গত বছর ট্রাভেল পাস দিয়েছিল, ওটার মেয়াদ থাকে 3 মাস, কিন্তু শুধুমাত্র ট্রাভেল পাসের ভিত্তিতে দেশে ইমিগ্রেশন ক্রস করে আসা যায় না। তো সেই ট্রাভেল পাসটা আবার নিলাম। ট্রাভেল পাসটা নেওয়ার পরে আমি মেঘালয় গভর্নমেন্ট জানি যে আমার কাছে এই কাগজটাই আছে। শেখ হাসিনা সরকার পতনের পর ট্রাভেল পাস নিয়ে প্রায় 9 বছর পর দেশে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। গেল সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা বেড়েছে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বন্যা পরিস্থিতিতে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং নিত্য পণ্যের উপর বন্যার প্রভাব পড়তে পারে কিনা কি বলছেন ক্রেতা বিক্রেতারা? নাবিলা, গেল সপ্তাহের তুলনায় আজকে বাজার দর কিছুটা একটু বাড়তি রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সবজির বাজারে যে সবজির যে জিনিসপত্রের দাম ছিল গতকালকে তার তুলনায় আজকে একটু বেড়েছে। বিক্রেতারা বলছেন যে আসলে বন্যার কারণে সরবরাহ কম হওয়ার কারণে এই দামটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন আরও যে এই বন্যার পানি যখন নামতে শুরু করবে, অর্থাৎ রোদ যখন উঠবে, তখন কিন্তু পণ্যের সরবরাহ আরও একটু কম হবে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত এলাকায় আর যে ফসলি জমি তলিয়ে গেছে, এর ফলে কিন্তু এর প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেছে। সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে কাঁচা বাজারের পাশাপাশি যে পেঁয়াজের যে বাজার সেটিও কিন্তু একটু ঊর্ধ্বমুখী রয়েছে। আজকে পেঁয়াজ কিন্তু গত কয়েকদিনের তুলনায় 10 টাকা বেড়ে কিন্তু 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলোও কিন্তু দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা করে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে রসুন এবং আদার অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। সেই সাথে চালের বাজার যে পরিস্থিতি সেটাও কিন্তু স্থিতিশীল রয়েছে। অর্থাৎ বলতে গেলে এখানকার
এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে আসলে গত কয়েকদিনের তুলনায় কিন্তু পণ্যগুলোর যে বাজার দর কমার কথা ছিল সেটা কিন্তু কমছে না। তারা বলছেন যে আসলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা শুনতে পাচ্ছে বাজারের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এবং পণ্যের দাম কমেছে, কিন্তু তারা বাজারে এসে তা বাজারে এসে তা সে দেখতে পাচ্ছে না। তারা বলছেন যে প্রতিটা পণ্যের দাম কিন্তু ঊর্ধ্বমুখী এবং ক্রেতাদের যে ইনকাম অর্থাৎ যে আয়ের যে উৎস এবং আয়ের যে বিষয় সেটির ক্ষেত্রে তারা ক্রয় ক্ষমতা অর্থাৎ বৃদ্ধি পেয়েছে সেটাও কিন্তু আমাদেরকে তেমনটা জানিয়েছেন। তারা বলছেন এইভাবে যদি চলতে থাকে তাহলে আর কিছুদিনের মধ্যেই কিন্তু খুব অস্থির পরিস্থিতির সৃষ্টি হবে বলে তারা এমনটা মনে করছেন। তারা বলছেন যে আসলে এই বর্তমান সরকারের পক্ষ থেকে বারবার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলা হলো, তারা যে মাঝে মধ্যে যে তদারকিটা করা হয় সেটি আসলে চোখে পড়ার মতো না। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত বাজার মনিটরিং করা হয় ততক্ষণ হয়তো কিছুক্ষণ হয়তো দামটা কিছুটা নিয়ন্ত্রণ আছে বললে বিক্রেতারা বললেও কিন্তু তারা চলে যাওয়ার পরে কিন্তু সেটা অস্বাভাবিক হয়ে যায়, এমনটা আমাদেরকে দাবি করেছেন ক্রেতারা। নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কারণ বাজার থেকে। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মিননকে আজ আদালতে তোলা হবে। গতকাল বিকেলে বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় মেননকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। এই মুহূর্তে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, রাশেদ খান মিননকে কখন নাগাদ আদালতে পাঠানো হবে, বিস্তারিত জানাবেন। নাবিলা, যেমনটি বলছিলেন যে গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালালেন, তারপরেই কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে একে একে গা ঢাকা দিতে শুরু করেছেন এবং তারপরে কিন্তু একে একে বিভিন্ন থানায় কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে এবং পুলিশ হেফাজতে কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে একে একে সব যে হেভিওয়েট নেতা রয়েছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকালকে গুলশানের বাসা থেকে সন্ধ্যার দিকে আসলে বিকেল সন্ধ্যার দিকে আসলে রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি, সেই রাশেদ খান মেননকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং ডিএমপি থেকে কিন্তু সেটি সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যে দেখেছি যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ সবাই কিন্তু ডিবি হেফাজতেই ছিলেন এবং তারপরেই কিন্তু আসলে বিকেলের দিকে আসলে 3টার পরে বা 2টার পরেই কিন্তু তাদেরকে কোর্টে তোলা হয়। তো আজকেও কিন্তু তেমনটি হবে এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানে ডিবি অফিসে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে দুপুরের পরেই কিন্তু রাশেদ খান মেননকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু যেহেতু নিউ মার্কেট থানায় হত্যা মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে সেহেতু রিমান্ড চাওয়া হবে। এখন কতদিনের রিমান্ড চাওয়া হবে তা কিন্তু এখনও জানায় নেই, তবে দুপুরের পরে আসলে তাকে আদালতে নেওয়া হবে। একটু যদি বলে রাখি, রাশেদ খান মেনন কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, যেটি কিন্তু আওয়ামী সরকারের যে 14 দল সেই 14 দলের একটি শরিক দল এবং তিনি কিন্তু ব্যক্তি জীবনে যে সরকারের আওয়ামী সরকারের বিমান মন্ত্রী এবং পরে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং গতকালকে সন্ধ্যায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো নাবিলা, তাকে দুপুরের পরে কিন্তু আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে বলে এতটুকু তথ্য কিন্তু নিশ্চিত করেছে ডিবি কোয়ার্টার থেকে। তো নাবিলা, এই ছিল। ধন্যবাদ আপনাকে।